রহমানুর রহিম। এন্ডোক্রাইনোলজি পড়তে হবে বেইলি ল্যাব থেকে যেগুলি সেগুলি আমরা বলবো 802 নম্বর পৃষ্ঠা। তো ফিজিওলজি বলা আছে, এগুলো এন্ডোক্রাইনের ফিজিওলজি অংশটুকু আমরা শুধু আজকে পড়বো। অ্যানাটমি আমরা এখান থেকে পড়েছি, এগুলো আগে এই যে বিয়ার্স ট্রায়াঙ্গেল, বেরিস লিগামেন্ট এগুলো আমরা পড়েছি, আমরা ফিজিওলজি পড়বো। এখন এই যে থাইরোক্সিন হরমোন সম্বন্ধে এখানে বলছে, থাইরোক্সিন হরমোনের যে কী T4, এটাকেই আমরা বলতেছি হলো থাইরোক্সিন, ট্রাইডোথাইরোডিন অ্যান্ড দ্য থাইরোক্সিন, এগুলো থাইরোগ্লোবুলিনের সঙ্গে বাইন্ড করে কলয়েডের মধ্যে। সিনথেসিস অফ উইথিন দ্য থাইরোগ্লোবিউলিন কমপ্লেক্স ইজ কন্ট্রোল বাই সেভারাল এনজাইম। এখন এখানে কিছু কথাবার্তা আছে যে যেমন এটা যদি একটা থাইরয়েড ফলিকুল হয়, এইদিকে থাকে লাইনিং এপিথেলিয়ামগুলো, এদিকে মাঝখানে থাকে কলয়েড। এই লাইনিং এপিথেলিয়ামগুলো হয় কিউবয়েডাল ইনিশিয়ালি, আর যখন ফাংশন করে তখন ওগুলো হয় কলামনার। তো এই এখানে থাকে থাইরোগ্লোবুলিন, এই থাইরোগ্লোবুলিনের সঙ্গে বাইন্ড করে থাকে হলো T3 এবং T4, এবং তৈরিও হয় এখানে T4। আয়োডিন এইদিকে থাকে, আয়োডিন এখান থেকে ভিতরে ঢোকে, এখানে ঢুকবে, তো ঢোকারটাকেই বলা হয় আয়োডাইড ট্র্যাপিং। এই আয়োডাইড ট্র্যাপিং হয়, এবং তারপরে এই আয়োডিনে কনভার্সন হয়। তো এগুলো কোন কোন এনজাইম দেওয়া হয় এগুলোই আমরা একটু পড়ি আর কি, যদিও এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, ওগুলো থেকে আসে না। যেমন এই যে প্রথমে ট্র্যাপিং অফ দ্য আয়োডাইড ব্লাড, আমি একটু যেটা আয়োডাইড ট্র্যাপিং হয়। এখন এটা অ্যাগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আমি এখানে লিখে রাখছি, মানে বাইরের দিকে ঘনত্বটা কম থাকে, ফলিকুলের মধ্যে ঘনত্বটা বেশি হয়। এই যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হলো, অর্থাৎ কম থেকে বেশির দিকে ফলিকুলের ভিতরে, এটা একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে আয়োডাইডের ট্র্যাপিং হয়। এরপরে আয়োডাইড থেকে আয়োডিনে পরিণত হয়, এটা অক্সিডেশনের মাধ্যমে, আর এইখানে থাইরয়েড পারক্সিডেস এনজাইমটা লাগে। এরপরে আয়োডিনটা টাইরোসিনের সঙ্গে বাইন্ড করে, এই টাইরোসিন একটা অ্যামিনো অ্যাসিড, এটার সাথে বাইন্ড করাকে বলা হয় করে তৈরি হয় আয়োডোটাইরোসিন। এই যে আয়োডোটাইরোসিন তৈরি হলো, এইটাতে হেল্প করে হলো সেলেনিয়াম হেল্প করে। এখন এই যে আয়োডোটাইরোসিন হলো, এখন দুইটা আয়োডোটাইরোসিন মিলে হয় ডাইআয়োডোটাইরোসিন, আর তিনটা মিলে হয় ট্রাইআয়োডোটাইরোসিন। এখন দুইটা একটা মনো এবং দুইটা ডাই আয়োডোটাইরোসিন মিলে হয় ট্রাইআয়োডোটাইরোসিন, আর দুইটা ডাইআয়োডোটাইরোসিন মিলে তৈরি হবে 2-2-4 টেট্রাআয়োডোটাইরোসিন, যেটা আমরা থাইরোক্সিন বলতেছি। আচ্ছা, এরপরে এই হরমোনগুলো কি হয়, যখন বডিতে হরমোন দরকার হয় তখন এই যে থাইরোগ্লোবুলিনের সঙ্গে হরমোনগুলো বাইন্ড করে থাকে। আমি একটু আগে ফলিকুল দেখালাম, ফলিকুলের ভিতরে থাকে থাইরোগ্লোবুলিন, এটা একটা প্রোটিন। থাইরোগ্লোবুলিনটা ভেঙে যায়, T3 এবং T4 বের হয়ে যায়। এরপরে T3 T4 ব্লাডের মধ্যে চলে যায়, এবং ব্লাডের মধ্যে গিয়ে এরা তিনটা প্রোটিনের সঙ্গে বাইন্ড করে, একটা হলো অ্যালবুমিন, একটা হলো থাইরয়েড বাইন্ডিং গ্লোবুলিন, আর একটা হলো থাইরয়েড বাইন্ডিং প্রি অ্যালবুমিন। এই হিসেবে থাকে ব্লাডের মধ্যে ঘোরাফেরা। কিছু এই T3 এবং T4 এরা ফ্রি হিসেবে ঘুরে বেড়ায় ব্লাডের মধ্যে, এগুলো কোনো ইয়ার সঙ্গে বাইন্ড করে না, এগুলো মানে প্রোটিনের সঙ্গে বাইন্ড করে না। এই যে আমরা যে থাইরয়েড হরমোনের ফাংশন দেখি বা আমরা যে বডিতে থাইরয়েড হরমোন যে ফাংশন করে, সেইটাই হলো এই যে ফ্রি T3 T4। এই জন্য যখন T3 T4 হরমোন আমরা পরীক্ষা করতে দিই রুগীকে, সেখানে অবশ্যই লিখে দিতে হয় ফ্রি T3 T4, না হলে টোটাল T3 T4 করে দেবে। ফ্রি T3 T4 মানে যেগুলো প্রোটিনের সঙ্গে বাইন্ড করেনি। এখন আমরা ফ্রি T3 T4 এর অনুপাত ব্লাডের মধ্যে কেমন, ফ্রি T3-র অনুপাত T4 এবং T4-এর অনুপাত পেরিফেরিতে, অর্থাৎ এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে নয়, সার্কুলেশনের মধ্যে, ব্লাড সার্কুলেশনের মধ্যে T4-এর অনুপাত হলো 0.03%, আর T3-র পরিমাণ হলো 0.03%। এখন যদি আমরা থাইরয়েড হরমোনটার ভিতরে থেকে কলয়েড, মানে যেখানে থাইরোগ্লোবুলিন থাকে, কলয়েডটা থেকে T3 T4 করি, সেখানে T4-এর পরিমাণ বেশি হয়। কিন্তু পেরিফেরির ব্লাড যদি নেই, ভেনাস ব্লাড যদি নেই, T4-এর পরিমাণ কম হয়, T3-এর পরিমাণ T4-এর পরিমাণটা ইয়ার থেকে কম হয়, এই থাইরয়েড থেকে যেটা T4 হবে তার থেকে পরিমাণ কম হয়, আর এইটা কনস্ট্যান্ট থাকে বা বাড়ে কিছুটা। কেন বাড়ে আমরা জানি, যে T4টা পেরিফেরিতে যে T3-তে কনভার্সন হয়। তো যাই হোক, এটা অনুপাতটা এটা মনে রাখতে হবে যে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে T3 এবং T4-এর অনুপাত যদি হলো 9:1,
কিন্তু বাইরের দিকে চলে আসবে যে সেটা 2:1 হয়ে যাবে এরকম। আচ্ছা, এখন T3 T4 এর পার্থক্য। T3 T4 এর পার্থক্য হলো T3টা হলো মোর ইম্পর্ট্যান্ট ফিজিওলজিক্যাল হরমোন, আর এটা হলো পেরিফেরিতে T4 থেকে তৈরি হয়, এবং T3টা কুইকলি অ্যাক্টিং উইথিন মিনিটস, আর T4টা স্লোলি অ্যাক্ট করে 4 থেকে 14 দিন। এখন 4 থেকে 14 দিন যে অ্যাক্ট করে তাহলে এটার হাফ লাইফ বেশি, এটার অনসেট অফ অ্যাকশনটা হলো একটু স্লো, এগুলো একটু পড়তে হবে। এরপর আসি ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন আমরা জানি যে প্যারাফলিকুলার সেল থেকে সাপ্লাই হয়, প্যারাফলিকুলার সেল থেকে সিক্রেশন হয়, আর প্যারাফলিকুলার সেলটা হলো নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভ। এই যে এখানে নিউরো এন্ডোক্রাইন অরিজিন বলতেছে, তার মানে হলো নিউরাল ক্রেস্ট থেকে আসে। এই পিটুইটারি থাইরয়েড এক্সিস বলতে আমরা জানি, এটা অতটা গুরুত্বপূর্ণ না, তবে আমরা জানি যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা আসে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এর স্টিমুলেশনে T3 এবং T4 তৈরি হয়। আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আসে হলো থেকে, ঠিক আছে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের রিসেপ্টর সেটা থাকে বা থাইরয়েডের মধ্যে, ওই হরমোনটা এসে থাইরয়েডের ওই রিসেপ্টরের সঙ্গে বসে T3 T4 তৈরি করে। এবার থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টিবডি, এটা একটা ইমিউনোগ্লোবুলিন জি, এটা পেপার 3-তে আসে। এটা একটা ইমিউনোগ্লোবুলিন জি। আমরা জানি যে টিএসএস রিসেপ্টর আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে টিএসএস রিসেপ্টর থাকে। তো টিএসএস রিসেপ্টরের সঙ্গে যখন টিএসএস বাইন্ড করবে T3 T4 তৈরি হবে, কিন্তু এই অ্যান্টিবডিটা এসে যদি টিএসএস রিসেপ্টরের সঙ্গে কি হয়, হয় কি বলে বসে আর কি, তখন এই যে টিএসএস এর যে নর্মাল অ্যাকশন আছে, টিএসএস সাধারণত 1 থেকে 3 ঘন্টা কাজ করে। তো এই টিএসএস স্টিমুলেটিং অ্যান্টিবডিটা যখন টিএসএস রিসেপ্টর থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে বসে, তখন টিএসএসটা যখন এসে ওই রিসেপ্টরের সঙ্গে বসবে, তখন টিএসএস এর অ্যাকশন হবে 16 থেকে 24 ঘন্টা, অর্থাৎ ডিউরেশন অফ অ্যাকশনটা বেড়ে যায়। তো যে কোনো থাইরোটক্সিকোসিস আমরা যে ডিজিজগুলোতে দেখি, এগুলোতে হয় কি যে এই যে ইমিউনোগ্লোবুলিন জিটা যে থাইরয়েড রিসেপ্টরের এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, এই অ্যান্টিবডিটা গিয়ে থাইরয়েড রিসেপ্টরের ওখানে বসে, এরপরে টিএসএস থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যে ওই অ্যান্টিবডি বসা রিসেপ্টরটাতে যখন অ্যাক্টিভেশন হয়, তখনই টিএসএস এর ডিউরেশন অফ অ্যাকশন বেড়ে যায়, 16 থেকে 24 ঘন্টা হয়ে যায়। আর টিএসএস এর ডিউরেশন অফ অ্যাকশন বেশি হলে T3 T4 বেশি প্রোডাকশন হবে, আর T3 T4 বেশি প্রোডাকশন হওয়া মানেই থাইরোটক্সিকোসিস হওয়া বা হাইপারথাইরয়েডিজম হওয়া। তো এই কথাটাই এখানে বলা আছে, একটু পড়ে নেব। এরপরে এই যে সেরাম টিএসএইচ লেভেল, এখানে আমি কিছুই দাগাইনি, এটার জন্য এই যে বক্সটা পড়তে হবে। বক্সটাতে কি আছে, এটা থেকে কিন্তু প্রশ্ন হয়, বিভিন্ন জায়গায় প্রশ্ন হয়। যেমন ইউথাইরয়েড, মানে থাইরয়েড হরমোন যখন ভালো থাকবে, টিএসএইচ লেভেল, T4 লেভেল, T3 লেভেল সেম থাকবে। থাইরোটক্সিকোসিস যদি হয়, তাহলে T3 T4 বেশি হবে, আর T3 T4 যদি বেশি হয়, পিটুইটারি থেকে টিএসএইচ আসবে না বা আনডিটেক্টেবল হবে, কম হয়ে যাবে। আর মিক্সিডিমা, যেটাকে আমরা জানি যে হাইপোথাইরয়েডিজমে T3 T4 T3 T4 কম থাকবে, আর এটাকে কম থাকলে আলটিমেটলি টিএসএস বেশি আসবে, অর্থাৎ টিএসএস চেষ্টা করবে এগুলোকে বাড়ানোর জন্য। এই জন্য সাপ্রেস T4 থেরাপি, এটার অর্থ হলো আমি যদি বাইরে থেকে বডিতে T4 সাপ্লাই দিই, তাহলে আমাদের T4 বাইরে থেকে সাপ্লাই দিচ্ছে, এই জন্য T4 এর পরিমাণ বেশি থাকবে, আর T3 পরিমাণ তো নর্মাল থাকতে পারে বা বেশি থাকতে পারে, সেটা T3 সাথে সেটা নর্মাল থাকতে পারে, আবার বেশিও হতে পারে। যেহেতু আমি T4 T3 বাইরে থেকে দিচ্ছি, সেহেতু আমার টিএসএসটা উল্টো হবে আর কি, কমে যাবে। আচ্ছা, T3 টক্সিসিটি মানে T3 এর পরিমাণ যদি বডিতে বেশি হয়, তাহলে এটা বেশি হবে, আর T4 নর্মাল হবে, কারণ ওটা তো টক্সিসিটি হয়নি। আর এইটা বেশি হওয়ার কারণে টিএসএস লেভেলটা আলটিমেটলি আনডিটেক্টেবল বা লো হবে। এইটার তো আমরা উল্টো ঘটনা দেখি, অর্থাৎ T3 T4 বেশি হলে টিএসএস লেভেলটা কমবে, এইটা। এরপরে হচ্ছে থাইরয়েড অটো অ্যান্টিবডি। কয়েকটা ধরনের অ্যান্টিবডি, থাইরয়েড অটো অ্যান্টিবডি আছে। একটা এগুলো কিন্তু পেপার 3-তে আসে, আমরা ওই সময় পড়ানোর কথা, কিন্তু এখনই আমরা পড়ে দিচ্ছি, যেহেতু ইমিউনিটি পড়ার সময় এটা মিস হয়ে যেতে পারে আর কি। তো থাইরয়েড অটো অ্যান্টিবডি হলো থাইরয়েড পারঅক্সিডেস এনজাইম, যেটা আমরা দেখলাম, যেটা আয়োডিন থেকে, এই যে অক্সিডেশন অফ আয়োডাইড টু আয়োডিন তৈরি হয়, ওখানে যে এনজাইমটা লাগে থাইরয়েড প্যারঅক্সিডেজ এনজাইম, ওইটার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়, থাইরোগ্লোবিউলিন এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। তো এই অ্যান্টিবডিগুলো যখন যে কোনো থাইরয়েড ডিসফাংশন বা থাইরয়েড সোয়েলিংয়ের কী কারণে সোয়েলিং হলো, তখন আমরা এই অ্যান্টিবডিগুলো লেভেল করে সেটা বুঝতে পারবো। আচ্ছা, যেমন বলছে যে
এন্টি থাইরো মানে এখানে পরিমাণটা বলা আছে যে কতটুকু হলে থাইরয়েড মানে থাইরয়েড প্যারক্সিডেস এনজাইমটার হলে 25 ইউনিট আর এমএল যদি হয় থাইরয়েড প্যারক্সিডেস অ্যান্টিবডি টাইটার সেটা হলো সিগনিফিক্যান্ট হিসেবে ধরা হয়। তো যেটা সংখ্যা লাগবে না, খালি এই যে এই জিনিসটাই লাগবে যে কী অ্যান্টিবডি তৈরি করা হয়। আর একটা অ্যান্টিবডি তৈরি হয় সেটা হলো টিএসএইচ রিসেপ্টরস এগেইনস্ট অ্যান্টিবডি, যেটা আমরা একটু আগে বললাম, সেটা গ্রেভস ডিজিজে পাওয়া যায়। আচ্ছা, তাইলে তিনটা অ্যান্টিবডির নাম তিনটা লাগবে। আর যারা চান এই যে কত হলে কত নর্মাল ভ্যালু কত হলে হবে, আমরা সেটাকে বলবো সিগনিফিক্যান্ট। আচ্ছা, এরপরে থাইরয়েড ইনভেস্টিগেশন কী কী আছে? থাইরয়েড ইনভেস্টিগেশন বলতে কিছু এসেনশিয়াল অপশনাল এভাবে পরীক্ষা আছে। হুইচ ওয়ান ইজ দ্য এসেনশিয়াল ইনভেস্টিগেশন ফর থাইরয়েড ডিজিজ? সেরামের টিএসএস, T3, T4 এবং থাইরয়েড অটো অ্যান্টিবডিজ। আর এফএনএসি যদি একটা ডিসক্রিট নোডিউল পাই তবে আলট্রাসোনো গাইডেড করলে ভালো। তাতে থাই ওয়ান শব্দের অর্থ হলো যে এফএনএসিতে নন ডায়াগনস্টিক ফিচার আছে, এটাকে থাই-1 বলা হয়। তো সেইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আলট্রাসাউন্ড গাইডেড করতে পারি। আর অপশনাল ইনভেস্টিগেশন কি? ক্যালসিয়াম, ক্যালসিটোনিন এবং ইমেজিং, চেস্ট রেডিওগ্রাফ। আর যদি আমি ডায়াগনস্টিক থাকে যে এই থাইরয়েড সোলিনটা একটা মেলিগন্যান্ট সোলিং, তখন আলট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই করে দেখতে হবে যে এটার এক্সটেনশন কত দূরে। এছাড়াও আইসোটোপ স্ক্যান করতে পারি যদি সোয়েলিংয়ের সঙ্গে সঙ্গে টক্সিসিটিও কোএক্সিস্ট করে আর কি। এরপরে পেজ নম্বর 811-তে একটা জিনিস আমি দিচ্ছি, হাইপার থাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিসের কিছু কজ বা ক্লিনিক্যাল টাইপ দেওয়া আছে। ডিফিউজ টক্সিক গোয়াটার, এইটার নাম হলো গ্রেভস ডিজিজ, আরেকটার নাম ডিফিউজ টক্সিক গোয়াটার। টক্সিক নোডুলার গোয়াটার, টক্সিক নোডুল, হাইপার থাইরয়েডিজম ডিউ টু রেয়ারার কজ। এইসব কারণে এই যে থাইরোটক্সিকোসিস কিন্তু হয়। এখন যেটা পরীক্ষায় আসে এই যে গ্রেভস ডিজিজের ফিচার, এই মহিলাটার ছবিটা বা সিনারিওটা দেওয়া হয়, এটা মেনলি ফিমেলদের হয়। কতবার পরীক্ষা এসেছিল এখান থেকে। গ্রেভস ডিজিজ ভাস্কুলার গোয়াটার, এটা হাইপারথাইরয়েডিজম এই যে ইয়াঙ্গার ওম্যানের এটা হয় 1 নম্বরে। এখানে আই সাইনগুলো ফ্রিকোয়েন্টলি থাকে। তারপরে হলো প্রাইমারি থাইরোটক্সিকোসিস হয় এখানে গ্রেভস ডিজিজে। 50% পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকে। তারপরে হলো ফ্যামিলি হিস্ট্রি অফ অটো ইমিউন এন্ডোক্রাইন ডিজিজ, আজকে ফ্যামিলি হিস্ট্রি থাকবে আর কি এইরকম থাইরোটক্সিকোসিসের। তারপরে হলো পুরা ফাংশনিং থাইরয়েডটা ইনভলভ হয়। তারপরে হলো হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হয়, এবং এখানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের এগেনস্টে অ্যান্টিবডি পাওয়া যায়। আচ্ছা, এই কটা কথাই এখানে লাগবে। তো এইরকম একটা ফিমেলের ছবি দেয়, একটা ফিমেল মানুষ, আই সাইন পাওয়া যাচ্ছে, তারপরে এই ঘটনা ঘটতেছে, তো ডায়াগনোসিসটা কী? সো এইটা হলো ডায়াগনোসিস। এরপরে আমরা সরাসরি চলে আসছি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে। ক্যালসিয়াম মেটাবলিজম, ক্যালসিয়াম রেগুলেশন আর কি। তো ক্যালসিয়াম সম্বন্ধে এখানে কিছু কথাবার্তা আছে, আর প্যারাথাইরয়েড সম্বন্ধে কিছু কথাবার্তা আছে। প্যারাথাইরয়েড একটা পেপটাইড হরমোন, প্রথমে এটা কথাবার্তা লাগবে। এবং প্যারাথাইরয়েড হরমোন তখনই সেক্রেশন হয় যখন সেরাম ক্যালসিয়াম লেভেল লো হয় বা ম্যাগনেসিয়াম লেভেল হাই হয়, তখন কিন্তু এটা সেক্রেশন হয়। আর এখানে কথাবার্তা বলা আছে যে এটা দুইটা প্যারাথাইরয়েড হরমোনের দুইটা অংশ থাকে। একটা হলো সি টার্মিনাল, সেটা কিডনি দিয়ে বের হয়ে যায়। আর একটা হলো এন টার্মিনাল, যেটা বায়োলজিক্যালি অ্যাক্টিভ, যেটা আমরা প্যারাথাইরয়েডের ফাংশন দেখি, সেটা হলো এন টার্মিনাল অফ দ্য প্যারাথাইরয়েড হরমোনের কারণে হয়। আচ্ছা, তো পরীক্ষায় আসে প্যারাথাইরয়েড হরমোন কোথায় কোথায় ডিরেক্টলি অ্যাক্ট করে? কিডনি, বোন এবং জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে প্যারাথাইরয়েড হরমোন। তো কিডনি বোনসে আমরা অনেক সময় দিই, কিন্তু জিআইটিতেও যে এটা কাজ করে এটা আমরা অনেক সময় ফলস দিই, কিন্তু এখানে অ্যাক্ট করে। প্যারাথাইরয়েড হরমোন কীভাবে অ্যাক্ট করে? সাইক্লিক এমপি এবং ক্যালসিয়াম এই দুইটাকে সেকেন্ড মেসেঞ্জার হিসেবে ইউজ করে সে কাজ করে। তো যখন প্যারাথাইরয়েড সেরাম ক্যালসিয়াম লেভেল, প্যারাথাইরয়েড হরমোন ইনক্রিজেস সেরাম ক্যালসিয়াম লেভেল, সেরাম ক্যালসিয়াম লেভেলটাকে এটা বাড়ায় আর কি। কীভাবে বাড়ায়? রেনাল টিউবুল থেকে সে রিঅবজর্পশন করে বাড়ায়, এবং ভিটামিন ডি কে বায়োলজিক্যালি অ্যাক্টিভ ভিটামিন ডি তৈরি করে, অর্থাৎ 25 হাইড্রোক্সি ভিটামিন ডি, বা এটাকে আমরা বলি 25 কোলিক্যালসিফেরল, সেইটাকে সেটার 1 পজিশনে আর একটা হাইড্রোক্সিলেশন করে হাইড্রোক্সিলমূলক যোগ করে 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি বা 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিট্রায়ল এইটা তৈরি করে। এটা হলো অ্যাক্টিভ ভিটামিন ডি। এটার মাধ্যমে সে সেরাম ক্যালসিয়াম লেভেল বাড়ায়। কীভাবে? যখন কিডনিতে সে সরাসরি এই যে মানে সে প্যারাথাইরয়েড ডিরেক্ট অ্যাক্ট করে, কি করে না, কি বলে, ডিরেক্ট সে মানে
ক্যালসিয়াম অ্যাবজর্ব করে না, সে ভিটামিনকে ডি অ্যাক্টিভেশন করে। আর ভিটামিন ডি বিভিন্ন কাজ করে, ভিটামিন ডি ফসফরাস এবং কিডনি দুইটাকেই অ্যাবজর্পশন করে কিডনি থেকে, এবং জিআইটি থেকেও সে ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে। সো এই ভিটামিন ডিটাকে অ্যাক্টিভেশন করে প্যারাথাইরয়েড হরমোন। আর বোনসের মধ্যে প্যারাথাইরয়েড হরমোন অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্টের মধ্যে অ্যাক্টিভ করে বোন টার্নওভারটাকে নিয়ন্ত্রণ করে। অস্টিওব্লাস্ট হলো বোন ফর্মিং সেল, অর্থাৎ এ কিন্তু বোন ফর্ম করবে না, অর্থাৎ বোন ফর্ম অস্টিওব্লাস্টকে ইনহিবিট করবে, আর অস্টিওক্লাস্টকে স্টিমুলেশন দিয়ে অস্টিওক্লাস্ট দিয়ে বোন থেকে রিজর্পশন করে করে সেরাম ক্যালসিয়াম লেভেল বাড়াবে। এইটাই, এভাবে সে সেরাম ক্যালসিয়াম লেভেল এক্সট্রা সেলুলার স্পেসে বাড়ায় আর কি। আচ্ছা, ক্যালসিটোন এক্সট্রা সেলুলার স্পেস এখানে কেন বলছে, কারণ বোনসের এক্সট্রা সেলুলার স্পেসে আর কি, সেল থেকে বাইরে। আর ক্যালসিটোনিন এখানে বলছে যে প্যারাফলিকুলার সেল থেকে হয়। ক্যালসিটোনিনের কাজ হলো ঠিক প্যারাথাইরয়েডের উল্টা, অর্থাৎ এটা সেরাম ক্যালসিয়াম লেভেল কিন্তু কমায়। সো এটাও পরীক্ষায় আসে। আচ্ছা, প্রত্যেকবারই ইনফিনিটি স্টার এই জায়গাটা থেকে পরীক্ষা আসবে, কজেস অফ হাইপার ক্যালসিমিয়া। এখন কি কি কাজ আছে, এই যে পরীক্ষায় এরকম করেও প্রশ্ন আসছে, ইন রেনাল ফেইলর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম অকার্স। কথা সত্য, ট্রু। তাহলে রেনাল ফেলোরে সেকেন্ডারি এবং টারশিয়ারি হাইপারথাইরয়েডিজম হয়। আর এন্ডোক্রাইন কি কি কজ আছে হাইপার ক্যালসিমিয়ার, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস এবং ফিওক্রোসাইড। আমরা বলছি যে থাইরোটক্সিকোসিসের কারণেও কিন্তু থাইরয়েড হরমোনটা প্যারাথাইরয়েড এর মতোই কিছু অ্যাকশন আছে আর কি, এই কারণে। আর ফিওক্রোসাইটিমা অ্যাড্রেনাল টিউমার, তবুও সেটাতে হাইপার ক্যালসিমিয়া হয়। যেহেতু কিডনির সাথে রিলেটেড থাকে ফিওক্রোমোসাইটোমাটা, সো কিডনির কিছু মেটাবলিজম, কিডনিতেই কিছু কি হয়, সমস্যা হয় আর কি কিডনিতেও, এই কারণে ফিওক্রোমোসাইটোমার সঙ্গে হাইপার ক্যালসিমিয়ার একটা সম্পর্ক। যে কোনো ম্যালিগন্যান্ট ডিজিজে ক্যালসিয়াম মেটাবলিজম ডিরেজমেন্ট হয় এবং ক্যালসিয়াম বাড়ে। বিশেষ করে যেসব ডিজিজ স্কেলিটাল মানে বোনস মেটাস্টেসিস হয়, সেই ডিজিজগুলোতে বাড়ে। এছাড়া এক্সেসিভ ভিটামিন ডি ডাইজেশন এবং ভিটামিন এ ইনটক্সিকেশন, মিল্ক অ্যালকালি সিনড্রোম, অ্যালুমিনিয়াম ইনটক্সিকেশন, এগুলোতে ভিটামিনের পরিমাণ বাড়ে, এগুলোতে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ে। আর আচ্ছা, তো এই হাইপার ক্যালসিমিয়ার আর একটা কজ হলো লিথিয়াম, ড্রাগ রিলেটেড, যেমন লিথিয়াম দিয়েও লিথিয়ামের কারণেও হাইপার ক্যালসিমিয়া হয়। এছাড়া প্যাগেজ ডিজিজ, ইমোবিলাইজেশন থাকলেও হাইপার ক্যালসিমিয়া হয়। এগুলো থেকে বক্সটা একটু পড়তে হবে। আচ্ছা, এরপরে দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ডস আদার অ্যাবডোমিনাল এন্ডোক্রাইন ডিসঅর্ডার্স, এখান থেকেও কিছু ফিজিওলজির পড়াশোনা করতে হয়। যেমন ফাংশন অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ডস। অ্যাড্রেনাল গ্ল্যান্ডস আমরা জানি তিনটা পার্ট থেকে হরমোনও আসে 3 ধরনের। তো আমরা জানি অ্যাড্রেনাল মেডুলার মধ্যে অ্যাড্রেনালিন বা এফিনেফ্রিন এবং নর অ্যাড্রেনালিন বা নর এফিনেফ্রিন আসে, এগুলোকেই আমরা ক্যাটেকোলামাইন্স বলতেছি। এদের অ্যাকশন মেনলি আলফা রিসেপ্টর এবং বিটা রিসেপ্টর, এবং আমরা জানি যে আলফা রিসেপ্টর সাধারণত কার্ডিয়াক সিস্টেম হার্টের মধ্যে, এই বিটা রিসেপ্টর হার্টের মধ্যে এবং আলফা রিসেপ্টর পেরিফেরিতে ভেসেলের মধ্যে সাধারণত থাকে। তো কি কি অ্যাকশন আছে এদের, ব্লাড প্রেশার বাড়ায়, হার্ট রেট বাড়ায়, ভ্যাসোকনস্ট্রিকশন অফ দ্য ভেসেল এবং স্প্লাসনিক সিস্টেমে। স্প্লাসনিক সিস্টেমের মধ্যে, স্প্লাসনিক সিস্টেম মানে হলো হার্টের যেগুলো ভেসেল আছে, আমাদের যে নর্মালি যে ভেসেলগুলো আছে সেগুলোতে ভ্যাসোকনস্ট্রিকশন করে, কিন্তু মাসলের মধ্যে ভ্যাসোডাইলেটেশন করে কিন্তু হলো এই ক্যাটেকোলামাইনগুলো। এছাড়া ব্রঙ্কাসের মধ্যে ব্রঙ্কোডাইলেশন করে এবং লিভার থেকে গ্লাইকোজেনোলাইসিস করে থাকে, এবং মাসলের মধ্যেও গ্লাইকোজেনোলাইসিস করে থাকে। এবং এগুলো, এই জিনিসগুলো যে কোনো ক্রাইসিস মুহূর্তে, অর্থাৎ একটা পেশেন্ট যদি শকে থাকে, তার ভ্যাসোডাইলেটেশন হয়, ব্লাড প্রেশার কম হয়, তো তার ব্লাড প্রেশার বাড়ানো লাগবে। যদি পেশেন্টটা হাইপোগ্লাইসিমিয়া হয়, তাহলে লিভার থেকে মাসল থেকে গ্লাইকোজেনোলাইসিস করে তার গ্লুকোজ লেভেলটা মেনটেন করা হয়। সো এই জন্য এইটাকে ফ্লাইট অর ফাইট রেসপন্স বলতেছি আর কি। আচ্ছা, এটা হলো মেডুলারি সেল। এছাড়া আমরা জানি যে এর 3টা পার্ট আছে, এইখানেই হিস্টোলজিতে আমরা এগুলো পড়েছিলাম যে জিএফআর, গ্লোমেরুলাসা, ভেসিকুলারটা এবং রেডিকুলাসা। তো গ্লোমেরুলাসা থেকে আসে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কোথায় কোথায় অ্যাড করে এটা পরীক্ষায় আসে।
যেমন কিডনি, সোয়েট গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড এবং ইন্টেস্টিনাল মিউকোজা এগুলোতে অ্যাড করে থাকে। কিডনি, সোয়েট অ্যান্ড স্যালাইভারি গ্ল্যান্ড এবং ইন্টেস্টিনাল মিউকোজাতে এই কয়টা হলো টার্গেট অর্গান অফ অ্যালডোস্টেরন, এগুলো মুখস্থ রাখতে হবে। ইম্পর্টেন্ট রেগুলেটর কি কি আছে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেগুলেটর অফ অ্যালডোস্টেরন সিক্রেশন, সেটা হবে পটাশিয়াম হবে অ্যান্সার। আর এখানে রেনিন এনজিওটেনসিন সিস্টেম আছে কিন্তু পটাশিয়াম হচ্ছে সেটা অ্যান্সার। যদি দুইটাই থাকে রেনিন এনজিওটেনসিন সিস্টেম এবং পটাশিয়াম, তাহলে অ্যান্সার হবে পটাশিয়াম। যদি রেনিন এনজিওটেনসিন সিস্টেম অপশনে থাকে কিন্তু পটাশিয়াম না থাকে, তাহলে হলো রেনিন এনজিওটেনসিন সিস্টেম হলো এটার মোস্ট রেগুলেটর, মোস্ট ইম্পর্টেন্ট রেগুলেটর। এছাড়া রেনিন কোথা থেকে তৈরি হয় তার কিছু এখানে বর্ণনা দেওয়া আছে। রেনিন জাক্সটাগ্লোমেরুলার সেল ইন দ্য কিডনিস থেকে তৈরি হয়। এছাড়া রেনিন এনজিওটেনসিনোজেন যেটা লিভারে তৈরি হয় সেটাকে এনজিওটেনসিন 1A কনভার্ট করে, এনজিওটেনসিন 1 থেকে এনজিওটেনসিন 2 তে কনভার্সন হয় উইথ দ্য হেল্প অফ এসি যেটা লাংসের মধ্যে থাকে, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। এরপরে আবার এনজিওটেনসিন 2 থেকে 3 তে কি হয় অ্যাক্টিভেশন হয়। এগুলো কিছু কথাবার্তা এখানে আছে। এগুলা অ্যালডোস্টেরন সিক্রেশন, বোথ স্টিমুলেশন এন্ড সিক্রেশন অ্যালডোস্টেরন ফ্রম দ্য অ্যাড্রেনাল কর্টেক্স, দুই অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আসে। আচ্ছা, কোন কোন স্টিমুলেশনের কারণে অ্যালডোস্টেরন তৈরি হবে? হিমোরেজ, ডিহাইড্রেশন, সল ডিপ্লিশন, অর্থোস্টেসিস, রেনাল আর্টারি স্টেনোসিস, এছাড়াও হাইপোনেট্রিমিয়া, ইনক্রিজ রেনিন সিক্রেশন, লিডস টু সোডিয়াম, এগুলোর কারণে আর কি মেনলি এই কয়টার কারণে, এই যে হিমোরেজ, ডিহাইড্রেশন, সল ডিপ্লিশন, অর্থোস্টেসিস, আর্টারি স্টেনোসিস, যে কোনো কারণে যদি আমার বডিতে কমে যায়, রেনাল সার্কুলেশন যদি কমে যায়, তখন রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেশন হয়, অ্যালডোস্টেরন সেক্রেশন হয়। এছাড়া যদি নেট্রিমিয়া হয়, আমরা জানি অ্যালডোস্টেরনের কাজ হলো সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা, পটাশিয়াম এক্সক্রিশন করা। হাইপোনেট্রিমিয়া হলেও এই রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে অ্যাক্টিভেশন হয় এবং অ্যালডোস্টেরন তৈরি হয়। তা কী কাজ করে অ্যালডোস্টেরন? সোডিয়ামকে রিটেনশন করে, পটাশিয়ামকে এক্সক্রিশন করবে এবং সোডিয়াম রিটেনশন করলে আলটিমেটলি সেটার সাথে ওয়াটারও রিঅ্যাবজর্পশন হয় এবং প্লাজমা ভলিউমটা বাড়ায় আর কি। এছাড়া ফেসিকুলাটা এবং লুনার রেটিকুলারিস থেকে কী কী হরমোন আসে? কর্টিসল এবং মেনলি হলো ফেসিকুলাটা থেকে কর্টিকোস্টেরন আসে এবং রেটিকুলারিস থেকে অ্যান্ড্রোজেনগুলো আসে। তো অ্যান্ড্রোজেনের কিছু এখানে নাম বলছে। অ্যান্ড্রোজেন হলো ডিহাইড্রো অ্যান্ড্রোস্টেরন এবং তার সালফেট ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন সালফেট আর কি, এগুলো সেক্রেশন হয়। এগুলোর কি অ্যাকশন অতটা গুরুত্বপূর্ণ নয়। এখন আমরা জানি যে জোনা ফেসিকুলাটা থেকে এটা আসে হলো কর্টিসল আসে। কর্টিসলের কিছু ফাংশন আমাদের এখানে লাগবে। কর্টিসল কী কী কাজ করে? ইট ইনক্রিজ গ্লুকোনিওজেন অর্থাৎ হাইপারগ্লাইসিমিয়া করে এবং লাইপোলাইসিস লিপিডকে করে। এখানে কয়েকটা কথা আছে। স্টেরয়েড কর্টিসল লাইসিস করে পেরিফেরিতে, কিন্তু সেন্ট্রালি অর্থাৎ অ্যাবডোমেনের এইখানে যদি বলি সেন্ট্রাল ফ্যাট, সেখানে হলো লাইপোজেনেসিস করে কিন্তু। তারপরে হলো গ্লুকোনিওজেনেসিস মানে নতুন গ্লুকোজ তৈরি করে, হাইপার গ্লাইসিমিয়া করবে পেরিফেরিতে, কিন্তু লিভারের মধ্যে এরা আবার গ্লাইকোজেনেসিস করে, লিভারের মধ্যে আবার এরা গ্লাইকোজেনেসিস করে। সো এটাও একটু মনে রাখতে হবে। আচ্ছা, এটা এছাড়াও এটা কি কি করে? ইমিউনোলজিক্যাল রেসপন্সে এরা কাজ করে। তারপরে হলো পেরিফেরাল গ্লুকোজ ইউটিলাইজেশনটা এরা কমায় দেয়। তারপরে হলো ফ্যাট ডিস্ট্রিবিউশনে এফেক্ট ফ্যাট ডিস্ট্রিবিউশন, ওন্ড হিলিং ডিলে করে, বোন মিনারেলাইজেশনটাকে হ্যাম্পার করে। তাছাড়া এটা ইউফোরিয়া এবং ডিপ্রেশন এগুলো করে। এছাড়া কি কর্টিক্যাল অ্যাক্টিভিটি অল্টারনেস, ব্রেইন অ্যান্ড কর্টেক্স, ব্রেইনের মধ্যে অ্যাক্টিভিটি অল্টার করে। আলটিমেটলি এটা হাইপারগ্লাইসিমিয়ার কারণে এই যে ইউফোরিয়া, তারপরে ডিপ্রেশন কিছু আছে, এইসব এই গ্লুকোজ রিলেটেডই আর কি। যাই হোক, এই কারণে কিছু ব্রেনেরও কিছু এফেক্ট পড়ে। সো এই জিনিসটা এখান থেকে খুব ভালো করে পড়তে হবে। এছাড়া কিছু প্রত্যেকবারই প্রশ্ন আসে, আমাদের সময় এসেছিল এই যে কোন সিনড্রোম থেকে প্রশ্ন আসে, তারপরে কুশিং সিনড্রোম থেকে প্রশ্ন আসে, তারপরে আসে হলো কনজেনিটাল অ্যাড্রেনাল সিনড্রোম থেকে প্রশ্ন আসে, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি থেকে। অল্প অল্প করে পড়লেই হয়, তো আমি একটু বলি। সেটা হলো কোন সিনড্রোমের নামটা কি? এটা হাইপার অ্যালডোস্টেরনিজম। একই কথা, কেন কী কী ঘটনা ঘটবে তাইলে? অ্যালডোস্টেরনের যা কাজ, হাইপার অ্যালডোস্টেরন যদি বেশি হয় তাহলে সোডিয়াম রিটেনশন বেশি হবে, পটাশিয়াম এক্সক্রিশন বেশি হবে। তাহলে সোডিয়াম রিটেনশন যদি বেশি হয় পেশেন্টটার ভলিউম বেশি হবে, আর ব্লাড ভলিউম যদি বেশি হয় হাইপার টেনশন হবে এবং হাইপার নেট্রিমিয়া হবে, হাইপো ক্যালিমিয়া হবে। এখন বলতেছে যে মেনলি
হাইপার টেনশনটাই এটা ডায়াগনস্টিক ফিচার। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পটাশিয়াম লেভেলটা নর্মাল থাকে, যেখানে হাইপোক্যালিমিয়া হওয়ার কথা ছিল, তো হাইপোক্যালিমিয়া হয় না। সো এই তিনটে জিনিস মনে রাখলেই হবে যে অ্যালডোস্টেরনে কী হয়, হাইপার টেনশন হয়, তারপরে হাইপোনেট্রিমিয়া হবে এবং হাইপার নেট্রিমিয়া হবে, হাইপোক্যালিমিয়া হবে। তো এই কটা ফিচার মনে রাখতে, যে হাইপোক্যালিমিয়া আর হাইপোক্যালিমিয়া হবে এবং হাইপার টেনশন হবে। এবং এই যে কোন সিনড্রোম বা হাইপার অ্যালডোস্টেরনিজমের মেইন কজ হলো অ্যাডরেনোকর্টিক্যাল অ্যাডেনোমা, মানে এটা একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের একটা টিউমার। তো এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এরপর আসে কুশিং সিনড্রোম। আমরা জানি স্টেরয়েড যদি বেশি হয় সেটাই হলো কুশিং সিনড্রোম। বেশি কিছু লাগবে না, শুধু এই যে এই জিনিসগুলো লাগবে। ক্লিনিক্যাল ফিচার অফ দ্য কুশিং সিনড্রোম: ওয়েট গেইন, ডায়াবেটিস মেলাইটাস, হাইস্টুডিজম, হাইপারটেনশন। আচ্ছা, এগুলো কেন হচ্ছে আসলে, এগুলো একটু লাগে যে এই যে কুশিং সিনড্রোম বা স্টেরয়েডটা শুধু কর্টিসলে বাড়বে না, এটার অ্যাকশনটা মোটামুটি অ্যালডোস্টেরনের মতোই। তো অ্যালডোস্টেরন যে সোডিয়াম রিটেনশন করে, এটাও সোডিয়াম রিটেনশন করে। সোডিয়াম রিটেনশন করলে আলটিমেটলি হাইপার টেনশন হয়। আর আমরা জানি যে একটু আগেই দেখলাম যে স্টেরয়েড ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াটাকেই বলা হচ্ছে আমরা ডায়াবেটিস মেলাইটাস। আর ওয়েট গেইন, সেন্ট্রাল ওবেসিটি, আমরা একটু সেন্ট্রালি লাইপোজেনেসিস করে, পেরিফেরাল লাইফোলাইসিস করে, তো সেন্ট্রাল ওবেসিটি হবে। আর এই যে ফ্যাটগুলো জমা হয় বিভিন্ন জায়গায়, সেই জন্য অ্যাবডোমিনাল স্ট্রায়া, ফেসিয়াল প্লেথোরা, একাইমোসিস, একনি, এগুলো হয়। এছাড়া মাসকুলার উইকনেস করে, একটু আগে আমরা কর্টিসলের লেভেল দেখলাম যেগুলো মাসল এবং বোন মিনারেলাইজেশনে হ্যাম্পার করে। তো এছাড়া মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি করে, ডিপ্রেশন, ম্যানিয়া, একটু আগে এটার অপশনে অস্টিওপোরোসিস, বোন ক্ষয় করে যায়, এবং হাইপোক্যালিমিয়া করে। হাইপোক্যালিমিয়া মানে হলো কেন করে, আমরা অ্যালডোস্টেরনের মতোই যদি ফাংশন বলি তাহলে সোডিয়াম রিটেনশন, পটাশিয়াম বের করে দেওয়া, তো পটাশিয়াম বের করে দেওয়ার কারণে হাইপোক্যালিমিয়া। সো ওই ফাংশনগুলো বুঝে বুঝে একটু পড়লে অপশনগুলো দেখানো সুবিধা হবে। আচ্ছা, এরপরে আসি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, অর্থাৎ অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি কনজেনিটালি হাই, এটাকে বলা হয় ফিমেল হার্মাফ্রোটাইডিজম। আচ্ছা, এটা একটু বলি যে আমরা জানি যে কোলেস্ট্রল থেকে তৈরি হয় হলো কোলেস্ট্রল থেকে তৈরি হয়, আমরা যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের তিনটে হরমোন বললাম, অ্যালডোস্টেরন, কর্টিসল, অ্যান্ড্রোজেন, এগুলি তৈরি হয়। তো কর্টিসল এবং অ্যালডোস্টেরন যে পাথওয়েতে তৈরি হয়, সেই পাথওয়েতে দুইটি এনজাইম লাগে, একটা হলো 11 আলফা হাইড্রোক্সিলেস আর একটা হলো 21 আলফা হাইড্রোক্সিলেস। তো যদি এখানে একটু বলি, তো এইটা হলো যদি কোলেস্ট্রল হয়, কোলেস্ট্রল থেকে এই পাথওয়েতে এই পর্যন্ত আসলো, এখানে এসে অ্যান্ড্রোজেন, এখানে এসে তৈরি হবে কর্টিসল আর হলো কোলেস্ট্রল এবং অ্যালডোস্টেরন। আর এখানে দুইটা হরমোন লাগবে, একটা 21 আলফা হাইড্রোক্সিলেস, একটা হলো 11 আলফা হাইড্রোক্সিলেস এনজাইম লাগবে। আর এই দিকে আর একটা পাথওয়েতে এখানে এসে অ্যান্ড্রোজেন তৈরি হয়, অ্যান্ড্রোজেন আলাদা পাথওয়েতে তৈরি হয়। এখন কোলেস্ট্রল থেকে এগুলো তৈরি হয়। আচ্ছা, কোলেস্ট্রল থেকে এখন আমরা জানি অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এটা আসে হলো ACTH, এটা আসে হলো অ্যান্টেরোপিটুইটারি থেকে। তো কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া বা অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম যেটা, সেটাতে দেখা যায় যে অ্যান্ড্রোজেনের পরিমাণ অনেক বেশি হয় কিন্তু কর্টিসল এবং এইটার পরিমাণ কম হয়, কারণ এই যে 11 এবং 21 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইমটা থাকে না। তো না থাকার ফলে হয় কি, কোলেস্ট্রল থেকে দেখা যাচ্ছে যে এই দিকের পাথওয়েতে এটাতে এই এনজাইমটা লাগে না অ্যান্ড্রোস্টেরন তৈরিতে, অ্যান্ড্রোজেন তৈরিতে। তো অ্যান্ড্রোজেন এইদিকে তৈরি হইতেই আছে, যেহেতু এখানে ওই এনজাইমটা লাগে না, এটার পরিমাণ বেশি হয়, কিন্তু এইদিকে কর্টিসল এবং অ্যালডোস্টেরনের লেভেল কম হয়। তো কর্টিসল এবং অ্যালডোস্টেরন যদি কম হয়, আলটিমেটলি ঘটনাটা কি ঘটে, ACTH স্টিমুলেশন হয়। ও মনে করে যে কর্টিসল বডিতে নাই এবং অ্যালডোস্টেরন নাই, আমাকে বেশি বেশি অ্যাড্রেনাল গ্ল্যান্ডে সিগন্যাল পাঠাইতে, ও সিগন্যাল পাঠায় আলটিমেটলি আবার কর্টিসল এবং অ্যালডোস্টেরন তৈরি হয় না, বরং এই পাথওয়েতে তৈরি হয় না। কেন? কারণ এই যে এখানে এনজাইম দুটি ডেফিসিয়েন্সি, কিন্তু এই পাথওয়েতে এই দুটো এনজাইম লাগে না, সো অ্যান্ড্রোজেন বারবার তৈরি হয়। সো অ্যান্ড্রোজেনের পরিমাণ শরীরে বাড়তেই থাকে, আর এটা যেহেতু কম, এটা স্টিমুলেশনের কারণে ACTH এর পরিমাণও বাড়তে থাকে, ওইটা থেকে অ্যান্ড্রোজেনের পরিমাণও বাড়তে থাকে। এই অ্যান্ড্রোজেন বারবার যেহেতু তৈরি করতেছে, এত বেশি অ্যান্ড্রোজেন অ্যাড্রেনাল গ্ল্যান্ড তৈরি হওয়ার কারণে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হাইপারপ্লাসিয়া হয়, সেটাই হলো কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। এখন কিছু কিছু ফিচার হয়, বলতেছে যে আমি দুইটা হরমোনের কথা বললাম, এরা বলছে যে 95% ক্ষেত্রে 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সির কারণে হয়। তো এটা একটা হার্মাফ্রোডিজম। হার্মাফ্রোডিজমে এখানে কি কি হয়, হাইপারটেনশন হয়, পেশেন্টে শর্ট স্ট্যাচার হয়, তারপরে হলো এপিফেশিয়াল
প্রিমেচিউর এপিফেশিয়াল প্লেট ক্লোজার হয়, আগেই এপিফেশিয়াল প্লেট যদি ক্লোজার হয় পেশেন্টটা লম্বা হতে পারবে না। এগুলো এছাড়া পেশেন্টের যেটা হয় সেটা হলো পেশেন্ট ফিমেল হয় কিন্তু তার মেল ক্যারেক্টারিস্টিক্স থাকে আর কি, এগুলো। সো এগুলো একটু এই ভেবে রিডিং দিতে হবে আর কি। আর অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিকে আমরা কি বলি? এডিশনস ডিজিজ বলি। তো এডিশনস ডিজিজ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হলে যে সোডিয়াম রিটেনশন এটা হতে পারবে না, পটাশিয়াম এক্সক্রিশন হতে পারবে না, হাইপারক্যালেমিয়া হবে, এই ফিচারগুলোই থাকে। তো একুইট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি আছে, ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি আছে, এগুলো থেকে একটু আসে যে কী কী হবে। একুইট অ্যাড্রেনাল কজগুলো এটা একটু পড়ে নিলে একবার রিডিং দেবেন। কী কী কারণে হবে একদম সহজ সবগুলোই, এই জন্য রিডিং করতে হবে। টিবি হতে পারে, সেখানে অটোইমিউন ডিজিজ হতে পারে, সেখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আমি কেটে হতে পারে, সেখানে যদি হিমোরেজ হয়, সেখানে যদি মেটাস্টাসিস হয়। এছাড়া কিছু ডিজিজ আছে যেমন বিক্স ডিজিজ, অ্যামাইলয়েড ডিপোজিশন হতে পারে সেখানে। এছাড়া ওয়েলসন ডিজিজ, কপার ডিপোজিশন সেখানে হতে পারে। এছাড়া অ্যাড্রেনোলিউকোডিস্ট্রোফিয়া হতে পারে। তারপরে অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম যেটা আমরা পড়লাম একটু আগে। এছাড়া হিউম্যান এইচআইভি ভাইরাস ইনফেকশনেও অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি কিন্তু হতে পারে। এখন অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হলে কী কী ঘটনা ঘটবে? ফিভার, নৌসিয়া, ভমিটিং এবং পেশেন্টের শকে থাকবে, কারণ তার সোডিয়াম নাই। সোডিয়াম রিঅ্যাবজর্পশন না হলে ওয়াটার থাকতেছে না বডিতে, তার ভলিউম ডিপ্লিশন হচ্ছে। এটা একটা সিনড্রোম আছে, সেটার নাম ওয়াটার হাউস ফ্রেডরিকসন সিনড্রোম। এটাতে কী হয়? বাইলেটারাল অ্যাড্রেনাল ইনফেকশন হয়, অর্থাৎ অ্যাড্রেনাল হিমোরেজ হয় আর কি। অ্যাড্রেনাল হিমোরেজ মানে কি? ইনফার্কশন হয়, ওখানে যেহেতু ব্লাড সাপ্লাই থাকে না, ওখানে ইনফার্ক্ট যে জমা হয় আর কি, সেইটাকেই বলতেছি ওয়াটার হাউস ফ্রেডরিকসন সিনড্রোম। এবং সেটা মেনিঙ্গোকক্কাস দিয়ে হয়। এটা হলো র্যাপিডলি ফ্যাটাল কন্ডিশন। এছাড়া এখানে বিকজ অফ ইন্টেস্টিনাল সিমটমস অ্যান্ড ফিভার, এডিশনিয়ান ক্রাইসিস, এটাতে অ্যাবডোমিনাল পেইন থাকে তো এবং ফিভার থাকে, এটাকে অনেক সময় অ্যাড্রেনাল মানে এই যে ইনফেকশন যেটা, সেটা অনেক সময় অ্যাবডোমিনাল কোনো কন্ডিশন মনে করে সেটা মিসডায়াগনোজ হতে পারে। এছাড়া ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে কী কী ঘটনা ঘটবে? ওই যে অ্যাড্রেনাল হরমোন না থাকার কারণে, অর্থাৎ অ্যালডোস্টেরন না থাকার কারণে এটা কিন্তু পরীক্ষা আসে কী কী ঘটনা ঘটবে। যদি সোডিয়াম না থাকে, সোডিয়াম সে রিঅ্যাবজর্পশন করতে পারতেছে না, সো হাইপোটেনশন হবে আর হাইপোনেট্রিমিয়া হবে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্ট কারণে। আর পটাশিয়াম, অ্যাড্রেনালের কাজ হলো পটাশিয়াম বের করে দেয়, পটাশিয়াম বের করতে পারতেছে না, হাইপারক্যালেমিয়া হবে। এবং আর একটা ঘটনা ঘটে সাথে হাইপোগ্লাইসেমিয়া। আমরা জানি যে অ্যাড্রেনাল এবং এই কী বলে স্টেরয়েডের একটা কাজ হলো মানে গ্লুকোজ মেনটেন করা, গ্লুকোজ যদি মেনটেন করতে না পারে হাইপোগ্লাইসেমিয়া হবে। এই কটা কথাই এখান থেকে লাগে। এছাড়া এই যে ফিওক্রোমোসাইটোমা, তারপরে ইনসিডেন্টালোমা, এই জিনিসগুলা, মেলিগন্যান্ট ফিওক্রোমোসাইটোমা, এগুলো সম্বন্ধে আমরা পড়বো প্যাথোলজিতে, এগুলো একটু একটু করে লাগবে। তো যে কটা পড়ানো হলে এগুলো একটু মনোযোগ সহকারে পড়লে ইনশাআল্লাহ 2টা প্রশ্ন কমন পড়বে।